আছে, আমরা শুরু করি আজকের ক্লাস। আমি এটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা সবাই দেখবে এবং জানাবে ঠিকঠাক আছে কিনা। সবার দেখা যায়? ইটস ক্লিয়ার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এর বেশি জুম করতে পারবো না। হ্যাঁ স্যার, আপনার জুম করতে হবে না, আমরা এখানে পার্সোনালি সবাই জুম করতে পারি। ঠিক আছে, আজকের যে লেকচার সেটা হচ্ছে যে ময়েশ্চার, এই সম্পর্কে আমরা জানবো। কেউ এক্সট্রা দাগ দিও না। ময়েশ্চার সম্পর্কে আমরা এর আগেও জেনে এসেছি, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ময়েশ্চার সম্পর্কে জানবো আমরা। চলো, তো ফার্স্ট অফ অল উই নিড টু নো অ্যাবাউট দ্য হোয়াট ইজ ময়েশ্চার। ময়েশ্চারটা বলতে কি বোঝাচ্ছে? আমার ভয়েস ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস হ্যালো, স্যার, স্যার ভয়েস ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার আছে অনেক। তো আমরা দেখবো যে ময়েশ্চার কাকে বলে এবং ময়েশ্চার নিয়ে কথাবার্তা বলবো আজকে। সো অ্যাকর্ডিং টু দ্য ময়েশ্চার বলতে কি বোঝাচ্ছে? যে ময়েশ্চার ইজ দ্য প্রেজেন্স অফ এ লিকুইড, স্পেশালি ওয়াটার, often in traces amount of amounts, সেটা অল্প পরিমাণ হতে পারে, বেশি পরিমাণ হতে পারে। অর্থাৎ ময়েশ্চার বলতে বোঝাচ্ছে যেটা অল্প পরিমাণ ওয়াটার। স্যার সাউন্ডটা স্লো আছে। হ্যাঁ, হ্যালো, বলো। স্যার খুবই আস্তে আস্তে। আচ্ছা, জোরে বানাচ্ছে। ওকে, দেখো, ময়েশ্চার বলতে বোঝাচ্ছে যে পানির পরিমাণ, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালে যে অল্প পরিমাণ পানি থাকে সেটার পরিমাণকে আমরা বলতেছি ময়েশ্চার। ঠিক আছে, তো ময়েশ্চার যেটাকে হিউমিডিটি বলি, অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ, বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প ভেসে বেড়ায় সেটাকে আমরা ময়েশ্চার বলছি। তো ময়েশ্চারের সাথে সাথে আমাদের আরো যে সংজ্ঞাগুলো জানতে হবে সেগুলো হচ্ছে হিউমিডিটি এবং অ্যাবসলিউট হিউমিডিটি। হিউমিডিটিটা কি সেটা একটু আমরা দেখি, যে অ্যামাউন্ট অফ ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার ইন দ্য হিউমিডিটি। তো সবার মাইক্রোফোন গুলো একটু অফ করবো প্লিজ। যে অ্যামাউন্ট অফ ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার ইজ হিউমিডিটি, অর্থাৎ আমাদের সারাউন্ডিং অ্যাটমসফিয়ারে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকে আমরা হিউমিডিটি বলছি। অ্যাবসোলিউট হিউমিডিটিটা কি? অ্যাবসোলিউট হিউমিডিটি দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্ট ইন এ ইউনিট ভলিউম, অর্থাৎ হিউমিডিটিটাই যখন আমরা কোনো একটা ইউনিট ভলিউমে মেজার করব তখন সেটাকে আমরা অ্যাবসোলিউট হিউমিডিটি বলছি। যেমন যে 1 বর্গ ফুট এলাকায় কি পরিমাণ, সেটাকে আমরা বলতেছি অ্যাবসোলিউট হিউমিডিটি। ঠিক আছে, সো ইট ক্যান বি এক্সপ্রেসড ইন পার গ্রামস পার কিউবিক মিটার, এটা সাধারণত প্রকাশ করা হয়। তাহলে প্রথমত ময়েশ্চার বলতে যেটা বোঝাচ্ছে যে জলীয় বাষ্পের পরিমাণ, কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে আমাদের পরিবেশে থাকতে পারে, আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালে থাকতে পারে। ওকে, সবার মাইক্রোফোন গুলো অফ করবো প্লিজ। হিউমিডিটিটা সেই সাথে বোঝাচ্ছে যে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু আছে আমাদের চারপাশে, সেটা বস্তু, ব্যক্তি, সবকিছুতে হতে পারে। অ্যাবসোলিউট হিউমিডিটিটা হচ্ছে যে একটা ইউনিট এরিয়ায় কতটুকু, একটা ইউনিট, যখন এখানে ইউনিট এরিয়াটা বলা আছে যেমন কিউবিক মিটার, গ্রামস পার কিউবিক মিটার, অর্থাৎ প্রতি কিউবিক মিটারে কত গ্রাম জলীয় বাষ্প আছে সেটাকে আমরা অ্যাবসোলিউট হিউমিডিটি বলছি। স্যার আপনি একটু কষ্ট করে সবার হ্যাঁ, মাইক্রোফোন গুলো মিউট সেটাই করে দেন স্যার। মনে হচ্ছে আমার। হ্যালো, ওকে। সো অ্যাবসোলিউট হিউমিডিটিটা বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে প্রতি কিউবিক পার মিটারে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকে আমরা অ্যাবসোলিউট হিউমিডিটি বলছি। রিলেটিভ হিউমিডিটি তাহলে কি? যে আমরা প্রথমে জানলাম ময়েশ্চার, যে জলীয় বাষ্পের পরিমাণ, তারপরে যেটা জানলাম আমরা সেটা হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটিটা কি? জলীয় বাষ্পের পরিমাণ, আমাদের চারপাশে কি পরিমাণ, সারাউন্ডিংস সেটাকে। অ্যাবসোলিউট হিউমিডিটি এটা হচ্ছে এই চারপাশের জলীয় বাষ্পের পরিমাণটা যখন কোনো কিউবিক অর্থাৎ কোনো ইউনিট ভলিউম এলাকায় হবে তখন সেটাকে আমরা বলছি অ্যাবসোলিউট হিউমিডিটি। নেক্সট, রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটিটা কি? যে রিলেটিভ হিউমিডিটিটা হচ্ছে ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল or current absolute vapor pressure under saturated vapor pressure at the same temperature expressed as a percentage. দেখো, রিলেটিভ হিউমিডিটিটা হচ্ছে যদি আমরা একটা জায়গায় সর্বোচ্চ পরিমাণে কত পরিমাণ থাকতে পারে, মনে করো একটা একটা এরিয়া, একটা, আমি সহজভাবে যদি বলি, একটা বালতিতে বা এখানে যে দুটো মগ দেখতে পাচ্ছি সেই দুটো মগে, মনে করো একটা মগে যে পরিমাণ সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেটা হচ্ছে তার স্যাচুরেশন লেভেল, অর্থাৎ তখন আমরা সেটাকে 100% বলবো। ওকে, সর্বোচ্চ পরিমাণ কত থাকতে পারে আর কত আছে, এই দুইটার পার্সেন্টেজকে আমরা রিলেটিভ হিউমিডিটি বলছি। অর্থাৎ সর্বোচ্চ যদি 100 হয় এবং বর্তমানে কত আছে, মনে করো 65% আছে, তাহলে সেই দুটোর পার্সেন্টেজকে আমরা বলতেছি রিলেটিভ হিউমিডিটি। সো রিলেটিভ হিউমিডিটি ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল কারেন্ট। এখানে রবিউল হাসান, রনি, তুমি কিছু বলতে চাচ্ছ?
স্পিকার অন করে কথা বলতে পারো। ওকে, সো আমরা রিলেটিভ হিউমিডিটিটা কি বোঝাচ্ছি, যে দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল অ্যান্ড কারেন্ট অ্যাবসোলিউট ভাপার প্রেসার টু দ্য স্ট্যান্ডার্ড ভাপার প্রেসার at the same temperature expressed as a percentage. ওকে, তাহলে একই টেম্পারেচার এবং একই কন্ডিশনে যখন আমাদের কি করা হচ্ছে, বর্তমান কত জলীয় বাষ্প আছে এবং কত স্ট্যান্ডার্ড থাকার কথা সেটার সাথে যখন আমরা রেশিও করতেছি, তখন সেটাকে আমরা কি বলতেছি, অ্যাবসোলিউট সরি রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, যেমন যে এখানে আমরা অনেকগুলো কথা বলেছি, যেমন রিডিং অফ 100% রিলেটিভ হিউমিডিটি মিন্স দ্যাট দ্য এয়ার ইজ টোটালি স্যাচুরেটেড উইথ দ্য ওয়াটার ভাপার এন্ড ক্যান নট hold anymore and creating the possibility of the rain. তাহলে কি, জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়ছে অর্থাৎ 100%, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ যত নিতে পারবে সেটাকে আমরা 100% বলছি, এবং কত আছে সেটা। যেমন দ্য প্রসেস অফ দ্য সুইটিং অফ ইউর বডি, আমরা যদি কি বলা হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের যে ঘাম সেটা কিন্তু শুকাবে না, অর্থাৎ আমাদের শরীর থেকে জলীয় বাষ্প শোষণ করে নিবে না, যার কারণে আমাদের জলীয় বাষ্প কি শরীরেই থেকে যাবে এবং আমরা ঘেমে যাব। তখন যেটা বলা হচ্ছে তার মানে কি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর আছে, যেমন বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর বাতাসে, সো এটা কি করে আমাদের শরীর যে আমরা ঘেমে যাই সেটা কিন্তু শুষে নিচ্ছে না। কিন্তু শীতকালে যখন আমরা দেখি জলীয় বাষ্প কি থাকে, শুষ্ক থাকে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি কম থাকে, অর্থাৎ যখন জলীয় বাষ্প থাকছে না এরিয়াতে, তখন কি হচ্ছে আমাদের শরীর থেকে আমাদের ঠোঁট মুখ শুকিয়ে যায়, সেখান থেকেও কি জলীয় বাষ্পগুলো কি করা হয়, শুষে নেয়, কে, বাতাস শুষে নেয়, তখন কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ঠিক আছে, সো যত থাকার কথা ছিল স্ট্যান্ডার্ড 100% এবং যত বর্তমানে আছে সেটা রেশিওকে আমরা বলতেছি রিলেটিভ হিউমিডিটি। তাহলে আবার একটু সামনের স্লাইডগুলো যদি বলা যায়, ময়েশ্চার হচ্ছে কি পরিমাণ, লিকুইডের পরিমাণ, স্পেশালি ওয়াটার, টেক্সটাইল ম্যাটেরিয়াল বা আমাদের সারাউন্ডিংস আছে সেটাকে আমরা বলতেছি ময়েশ্চার। হিউমিডিটিটা হচ্ছে যে কি পরিমাণ আছে, মানে থাকাটাকে ময়েশ্চার বলে, আর কি পরিমাণ আছে সেটাকে আমরা হিউমিডিটি বলছি। অ্যাবসোলিউট হিউমিডিটিটা হচ্ছে যখন এই পরিমাণটাকে আমরা একটা নির্দিষ্ট আয়তনে প্রকাশ করব, যেমন আমাদের জনসংখ্যার ঘনত্বকে আমরা কি প্রকাশ করি, তখন সেটাকে যখন আমরা কোনো আয়তনে প্রকাশ করব জলীয় বাষ্পের পরিমাণটাকে, তখন সেটাকে আমরা বলতেছি অ্যাবসোলিউট হিউমিডিটি। যেমন এখানে আমাদের চারপাশে যে জলীয় বাষ্পটা রয়েছে সেটাকে যখন গ্রামস পার কিউবিক মিটারে প্রকাশ করছি তখন সেটাকে আমরা বলতেছি অ্যাবসোলিউট হিউমিডিটি। নেক্সট, দ্য রিলেটিভ হিউমিডিটি বলা হলো প্রথমেই যে পরিমাণ থাকার কথা ছিল এবং যে পরিমাণ আছে সেটার রেশিওটাকে আমরা বলতেছি রিলেটিভ হিউমিডিটি। যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে কি আমাদের শুষে নিবে, আর যদি বেশি থাকে তাহলে শুষে নিবে না। যেমন বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যার কারণে আমাদের শরীর থেকে শুষে নেয় না বা কাপড় চোপড়ও সহজে শুকায় না। সো দিস ইজ দ্য রিলেটিভ হিউমিডিটি। হাইগ্রোস্কোপিক ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে সাম্যাবস্থা। ওকে, সো হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে জলীয় বাষ্প বা জলীয় এরকম, একুয়াস এরকম। সো এই হাইগ্রোস্কোপিক ইকুইলিব্রিয়ামটা তাহলে কি বলা হচ্ছে, যে when the rate of exchange of water vapor or moisture from the atmosphere to the material or material to atmosphere becomes unequal and this condition, মনে করা হচ্ছে বলা হচ্ছে যখন মনে করে দিস ইজ এ বুক, বাতাসে জলীয় বাষ্প আছে, বাতাস থেকে সে জলীয় বাষ্প গ্রহণ করতেছে, আবার এখানে জলীয় বাষ্প বেশি হলে বই থেকে বাতাস গ্রহণ করছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থাটা হলো যে অবস্থায় বই বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করবে না অথবা বাতাস বই থেকে জলীয় বাষ্প গ্রহণ করবে না, সেই পজিশনটাকে, সেই স্যাচুরেশন পয়েন্টটাকে আমরা বলতেছি হাইগ্রোস্কোপিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যে অবস্থায় বাতাস বস্তু থেকে জলীয় বাষ্প শোষণ করবে না অথবা জলীয় বাষ্প বাতাস জলীয় বাষ্প বস্তু থেকে জলীয় বাষ্প শোষণ করবে না। সো দিস ইজ নোন এজ দ্য হাইগ্রোস্কোপিক ইকুইলিব্রিয়াম। এরপরে চলে আসি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট। আমরা দুটোর সাথে এর আগেও পরিচিত হয়েছি, ডিপ্লোমাতেও পরিচিত হয়েছি। ময়েশ্চার রিগেইনটা কি বলা হচ্ছে একটু খেয়াল করব, যে ময়েশ্চার রিগেইন is defined as the percentage, দেখো moisture regain is defined as the percentage of water, কিসের percentage of water in the textile material of oven dry weight, মনে করো বলা হচ্ছে percentage of water, কতটুকু ওয়াটার আছে একটা টেক্সটাইল মেটেরিয়ালে, সেটাকে আমরা বলতেছি ময়েশ্চার রিগেইন। সেটা কিভাবে বের করব, ওভেন ড্রাই ওয়েটে। ওভেন ড্রাই ওয়েটটা কি, ওভেন ড্রাই ওয়েটটা হচ্ছে যে মনে করো 105 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো ওভেনে যদি আমরা কোনো টেক্সটাইল সাবস্টেন্সকে 10 থেকে 15 মিনিট কিউরিং করি, 15 মিনিট রাখি, তাহলে তার ভিতরে যে জলীয় বাষ্পগুলি আছে সেগুলো সাধারণত উড়ে চলে যায়।
পুড়ে চলে যায়, তার মানে সেখানে তখন আর কোনো জলীয় বাষ্প থাকার সম্ভাবনা থাকে না। তখন আমরা বস্তুটাকে যখন বের করি তখন সেটা কিন্তু আবার ময়েশ্চার অ্যাবজর্ব করে, তখন সেই পরিমাণটাকে আমরা বলছি যে this percentage of the moisture textile material brought into equilibrium and with a standard atmosphere after partial drying calculated as a percentage moisture। মনে করো ওভেন ড্রাই ওয়েট ডি, প্রথমে মনে করো আমরা ওভেনের ভিতরে একটা স্যাম্পলকে ঢুকিয়ে দিয়েছি 105 ডিগ্রি সেন্টিগ্রেড 10 থেকে 15 মিনিট ছিল, তখন শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। ওকে, ওয়েট অফ দ্য ওয়াটার, আগে নরমাল অবস্থায় প্রথমে কি করব, আমরা একটা স্যাম্পল কটন স্যাম্পল মনে করো 5 গ্রাম কেটে নিয়েছি, সেই কটন স্যাম্পলটার 5 গ্রাম প্রথমে ওজন করব ইলেকট্রিক ব্যালেন্সে, সেটা কিন্তু পানি সহ ওজন হলো। পরবর্তীতে এইটাকে আমরা কি করছি, ইয়ে করছি যে ওভেন ড্রাই ওয়েট নিচ্ছি, অর্থাৎ 105 ডিগ্রিতে 15 মিনিট চালানোর পর ওজন নিচ্ছি, তার মানে এখন পানিটা থাকছে না, প্রথমের যে স্যাম্পলটা ছিল সেটাতে পানি আছে। তাহলে দুটার পার্থক্য থেকে আমরা কি পাচ্ছি, পানির পরিমাণটা পাচ্ছি, তাই না? স্যাম্পলে কি পরিমাণ পানি ছিল সেটা পাচ্ছি। সো পানির এই পরিমাণটাকে আমরা তখন বলতেছি পার্সেন্টেজে যখন প্রকাশ করছি তখন সেটাকে আমরা বলতেছি ময়েশ্চার রিগেইন। মানে হচ্ছে প্রথমে একটা স্যাম্পল পানি সহ আছে, অর্থাৎ নরমালি থাকলে সেই স্যাম্পলটা ময়েশ্চার অ্যাবজর্ব করবে স্বাভাবিক, তখন তার যে ওজন এবং 105 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট চালানোর পর, স্ট্যান্ডার্ড কন্ডিশনে চালানোর পর সেই ফেব্রিকটা থেকে পানিগুলো সব চলে যাবে। তাহলে পানিগুলো যদি সব চলে যায় তাহলে এই দুইটার পার্থক্য থেকে যে পাবো সেটা হচ্ছে পানির ওজন। তাহলে পানির ওজনটাকে যদি আমরা টোটাল ওজনে পার্থক্য করি ফাইবারের, তখন সেটাকে আমরা বলতেছি ময়েশ্চার রিগেইন। ওকে, নেক্সট যদি আমরা বলি ময়েশ্চার কন্টেন্ট, হোয়াট ইজ ময়েশ্চার কন্টেন্ট? দেখো ময়েশ্চার কন্টেন্টটাকেও একইভাবে ডিফাইন করা যাচ্ছে, গুলিয়ে যেতে পারে, একটু আমরা খেয়াল করব যে ময়েশ্চার কন্টেন্ট ইজ ডিফাইন্ড এজ দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ইন দ্য ম্যাটেরিয়াল এক্সপ্রেসড এজ এ পার্সেন্টেজ। কিসের ওয়েট অফ দ্য ওয়াটার? অর্থাৎ দেখো তখন কিন্তু দেখো আমরা আরেকটু দেখি যে ওভেন ড্রাই ওয়েট ডি, ওয়াটার অরিজিনাল ওয়েট, ঠিক আছে? সো কন্টেন্ট হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে, দেখো তখন পানিটাকে আমরা শুধুমাত্র পানির ওজনটাকে ওভেন ড্রাই ওয়েটের ওজনে আমরা এক্সপ্রেস করেছিলাম, পানিটাকে দিস ইজ দ্য ওয়াটার, ওয়াটারের পরিমাণ শুধুমাত্র স্যাম্পলের, পিওর স্যাম্পলের বা পিওর কটনের পিওর স্যাম্পলের ওজনের পার্সেন্টেজ করছিলাম, কিন্তু এটা হচ্ছে ময়েশ্চার রিগেইন। বাট যখন ময়েশ্চার কন্টেইন করতে যাব তখন আমরা যদি দেখি যে কি হচ্ছে, এই যে ডাব্লিউ হচ্ছে পানির পরিমাণ, কিন্তু ডাব্লিউ প্লাস ডি মানে স্যাম্পলের প্রথম যে ওজনটা সেটাকে কিন্তু আমরা পার্সেন্টেজে প্রকাশ করছি। তখন যেটা করলাম পানিটাকে শুধুমাত্র ডির অনুপাতে অর্থাৎ স্যাম্পলের অনুপাতে, নিট ওজনের অনুপাতে কিন্তু আমরা ওভেন ড্রাই ওয়েটের অনুপাতে কিন্তু আমরা পার্সেন্টে প্রকাশ করলাম, কিন্তু এখন কি করছি, পুরো স্যাম্পলটার ওজনটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করছি। তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো অন করতে পারো, যদি কথা না বলো, যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তোমরা কি ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট বুঝতে পেরেছো? হ্যালো, রেসপন্স প্লিজ। হ্যালো হ্যালো। জি স্যার। জি স্যার, জি স্যার। তোমরা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, শুনতে পাচ্ছি। তোমরা কি বুঝতে পেরেছো সবাই, তাই তো? ওকে, নেক্সট যদি আমরা যাই, জি স্যার। বিষয়টা খুবই সিম্পল, সহজভাবে যদি বলি, একটা কটন একটা স্যাম্পল কি প্রথমে পানি শোষণ করবে, তাহলে প্রথম অবস্থা একটা ওজন, পরবর্তীতে স্যাম্পলটাকে যখন আমরা কি করব, শুকাবো, অর্থাৎ কিভাবে শুকাবো, 105 ডিগ্রি, আমরা জানি 100 ডিগ্রিতে ওয়াটার ভাপার হয়ে চলে যায়, তাহলে 105 ডিগ্রিতে যদি 15 থেকে 20 মিনিট থাকে তাহলে সেই স্যাম্পলটা কি হবে, শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। তাহলে এই দুই ওজনের পার্থক্য থেকে আমরা কি পানির ওজনটা বের করতেছি। তাহলে ময়েশ্চার রিগেইনটা হচ্ছে কতটুকু পানি ছিল কতটুকু নিট ফেব্রিকের ওজনের অনুপাতে, অর্থাৎ ওভেন ড্রাই ওয়েটের অনুপাতে। আর ময়েশ্চার কন্টেন্টটা হচ্ছে পানির পার্সেন্টেজটা কতটুকু, পানি প্লাস স্যাম্পলের ওজনের পার্সেন্টেজটা। এই হচ্ছে পার্থক্য, এটাকে আমরা ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্ট বলছি। ওকে, oven dry weight, oven dry weight কি, oven dry weight is defined as the constant weight obtained by driving the material at a temperature 105 ডিগ্রি প্লাস মাইনাস 3 হতে পারে till moisture is expelled, অর্থাৎ যতক্ষণ ময়েশ্চার থাকে, মানে 10-15 মিনিট চললেই করার ক্ষেত্রে হয়, এটাকে আমরা বলতেছি ওভেন ড্রাই ওয়েট। ওকে, ওভেন ড্রাই ওয়েটটা তাহলে কি, খুবই সিম্পল, আমরা ওভেনের মধ্যে ফেব্রিকটাকে স্যাম্পলটাকে যখন 105 ডিগ্রিতে মোটামুটি ময়েশ্চার চলে যাওয়া না পর্যন্ত ট্রিট করব, তখন আমরা সেটাকে বলছি ওভেন ড্রাই ওয়েট। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার কি, আদর্শ
আবহাওয়া বা যাই বলি না কেন, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার ফর টেস্টিং is defined as a atmosphere by prevailing a barometric pressure with a relative humidity 65 plus minus 2 এবং মোটামুটি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বাট আমাদের দেশে মোটামুটি আমাদের টেম্পারেচার কত 25 ডিগ্রি থাকে, 27 ডিগ্রি থাকে। তোমরা কন্ডিশনিং রুমে যারা টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে কাজ করো, তাদের কন্ডিশনিং রুমে টেম্পারেচার দেখো কত আছে, মনে করার চেষ্টা করো। ওকে, স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার আমরা একইভাবে যদি বলি যে প্লাস মাইনাস রিলেটিভ হিউমিডিটি প্লাস মাইনাস 2, 65 প্লাস মাইনাস 2 এবং টেম্পারেচার প্লাস মাইনাস 2। বাট আমাদের দেশের জন্য রিজিয়ন সাবট্রপিক্যাল লাইক বাংলাদেশ টেম্পারেচার 27 প্লাস মাইনাস 2, অর্থাৎ এরকম মোটামুটি থাকে আমাদের। দেখো এখানে কিছু কিছু ফাইবারের ময়েশ্চার রিগেইন দেওয়া রয়েছে। সো আমরা একটু যদি দেখি 105 ডিগ্রিতে হওয়ার পরে ময়েশ্চার রিগেইন কিভাবে বের করব, খুবই সহজ। আমরা একটু আগে কিন্তু বের করেছি যে এখন যদি তোমাদেরকে কোনো একটা ফাইবারের ময়েশ্চার রিগেইন দেওয়া বের করতে বলা হয় তাহলে তোমরা কি করবা? হ্যালো, তোমাদের আমি বললাম যে একটা নতুন ফাইবার, মনে করো নতুন একটা ফাইবার কাশফুল থেকে বানাইছে, এটার ময়েশ্চার রিগেইন বের করতে হবে, তখন তোমরা কিভাবে বের করবা? হ্যালো, বলো, কেউ বলো কিছু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো কিছু, তোমরা বলো। মনে করো আমি নতুন একটা ফাইবার দিলাম, সেটার ময়েশ্চার রিগেইন কিভাবে বের করবা এবং ময়েশ্চার কোনটা, এই ময়েশ্চার রিগেইনটাই বলো কিভাবে বের করবা। আমরা প্রথমে সেই স্যাম্পলটার ওজন নিব, নেওয়ার পর সেটা রাখবো, সেটাকে ওভেন ড্রাই ওয়েট নিব, ওভেন ড্রাই ওয়েট নেওয়ার পর দুই ওজনের পার্থক্য করব, তারপর ওয়াটারের পরিমাণ বের করব, স্যাম্পলের নিট ওজনের পরিমাণ বের করব, তারপর অ্যাকর্ডিং টু আওয়ার সূত্র অনুসারে যে ফর্মুলা অনুসারে আমরা ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্ট বের করব। দিস ইজ ভেরি সিম্পল। ওকে, সো এখানে কিছু কিছু ফাইবারের ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, আমরা যদি দেখি যে কটনের 8.4, তারপর জুটের 13.75, ভিসকস, সিল্ক, উল, পলিস্টারের ক্ষেত্রে দেখো 0.4। কারণ কি, পলিস্টার সাধারণত পানি শোষণ করে না, সেক্ষেত্রে যতই করা হোক না কেন। তো এই ছিল মোটামুটি, এই চারটা একটু দেখতে হবে সবাই। আমরা একটু রিলেশনে চলে যাব। ময়েশ্চার রিগেইন এন্ড ময়েশ্চার কন্টেন্ট ডিপ্লোমাতে করে এসেছো, মনে আছে তোমাদের। সো ময়েশ্চার রিগেইন এন্ড কন্টেন্টের সূত্র অ্যাকর্ডিং টু দা আমাদের ফর্মুলা অনুসারে R = W/D × 100, আর এটা হচ্ছে W/W + D × 100। একটা পানি সহ ওজন আর একটা পানি ছাড়া ওজন, পানির সাপেক্ষে পানি সহ ওজন, পানির সাপেক্ষে পানি ছাড়া ওজন। ওকে, এই দুটো আমরা জানি। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। আমরা যদি ফ্রম ইকুয়েশন দা 1 R = W/100 যদি এখান থেকে d এর মান বের করি তাহলে কি হবে, R × D, অর্থাৎ R নিচে চলে যাবে। হ্যাঁ, তাহলে D = W/R, 3 নাম্বার ইকুয়েশন। একইভাবে যদি আমরা এই d এর ভ্যালুটা কোথায় 2 নাম্বার ইকুয়েশনে বসাই, 2 নাম্বার ইকুয়েশনটা কি, C = W/W + D × 100, ওই যে পানি সহ ওজন। এখন এখানে d এর মানটা বসাবো, d এর মানটা কত, W/R × 100। এই যে এই জায়গায় d এর মানটা বসিয়ে দিলাম, W/R × 100। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করে কি উপরে W চলে যাবে, তাহলে W/100 W/R এইরকম হবে, তাই না? এখন এটাকে আমরা সরল ইকুয়েশন করব, লসাগু করব, W × R হয়ে যাবে, প্লাস W এটার সাথে যদি ভাগ দিই তাহলে তো 1 হয়, এবং r টা তাহলে উপরে উঠাই দিলাম, তাহলে এখানে r চলে আসলো। ওকে, সো C = তাহলে কি হচ্ছে, W যখন কমন নিব সবটা থেকে, তাহলে WR/R + 100, তাই তো? ভেরি সিম্পল, d এর মানটা জাস্ট ইকুয়েশন 2 তে d এর জায়গায় বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি। ভেরি সিম্পল, উপরে চলে যাবে, লসাগু করছি। ওকে, আশা করি এখানে বুঝতে কারো সমস্যা হয়নি। নেক্সট, C = আমরা এই ইকুয়েশনটা জানি, কোথায় জানি, এই যে ইকুয়েশনটা পেলাম, C = R/R + 100। তাহলে এখানে আমরা কি পারি, এখানে আমরা একটু ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করি। দেখো C = গুণ করে ফেলি, সোজাসুরি কণাকণি গুণ, এপাশে 1 তাহলে 100R যা আছে তাই, এপাশে তাহলে C আর গুণন R, তাহলে কি একসাথে গুণ করলে CR + 100C হবে, 100R। তো 100C টাকে CR টাকে এপাশে মাইনাস করে দিলে 100C = R - 100 - C। এখান থেকে যদি আমরা R কমনটা নিয়ে নিই, ওকে, সো R মানে C = 100C, অতএব R = উপরে তাহলে 100C বাই নিচে 100 - C থাকলো। সো দিস ইজ দা ভেরি সিম্পল ইকুয়েশন and relation between moisture regain and moisture content.
এখানে বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারো। কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো নাকি পারো নাই বলো? এই রিলেশন বিল্ড আপ করতে পারবো পরীক্ষায়? স্যার ইকুয়েশনটা আরেকটু বুঝাই দেন। আচ্ছা, প্রথম থেকে আবার বলছি, সবাই একটু মনোযোগ দিবে। আমরা জানি ময়েশ্চার ইজিক্যাল টু W/D, মানে হচ্ছে শুধু পানি এবং শুধু ফাইবার। আর ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে W পানি, পানি প্লাস ফাইবার, অর্থাৎ পানি সহ ওজন আর এখানে পানি ছাড়া ওজন। এই দুটো হচ্ছে ইকুয়েশন। এই দুটোকে আমরা কি করব, এখন রিলেশনশিপে চলে যাব। কি করব? ভেরি সিম্পল, 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কাজ করব। পরের স্লাইডে দেখো 1 নাম্বার ইকুয়েশনে এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন, R ইজিক্যাল টু W/D গুণন 100। তাহলে আমরা যদি আর এর জায়গায় ডি কে নেই, ডি এর জায়গায় আর কে নেই, এটা নিতেই পারি আমরা। অর্থাৎ আমাদের ডি এর ভ্যালু দরকার। তাহলে ডি যখন এখানে রিপ্লেস হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, ডি যখন চলে আসছে তাহলে ডি এর জায়গায় আর চলে আসলো। সো ডি ইজিক্যাল টু W/R গুণন 100। দিস ইজ ভেরি সিম্পল। হোপফুলি সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা। ওকে, এই পর এই জি এর মানটা আমরা আমার ইকুয়েশন 2 যেটা ছিল ময়েশ্চার কন্টেন্ট, সেই ডি এর জায়গাতে বসিয়ে দিব। কিভাবে বসাচ্ছি দেখো, সি ইকুয়াল টু W/W প্লাস জি গুণন 100। সো এই যে ডি এর জায়গায় তোমাদের জন্য আমি ভেঙে ভেঙে করে দিয়েছি W/R গুণন 100, যে মানটা ছিল W/R গুণন 100 সেটা বসিয়ে দিয়েছি। ওকে, W প্লাস, এখানে কোনো সমস্যা নেই, তাহলে 100টা উপরে চলে যাবে, 100 W/R। ওকে, এরপরে তাহলে কি হবে, এই আরটা লসাগু হয়ে যাবে, আরটা দিয়ে তাহলে এর নিচে কিছু নেই, তার মানে 1, তাহলে আর এবং W গুণ হবে, W প্লাস আর, এবং 100 এর সাথে আর এটার তো আছেই, তাহলে আর আর এখানে 1 থাকবে, তাহলে এখানে কিছু হবে না, তাহলে এখানে যা ছিল তাই 100W, এবং এই যে নিচের আরটা, সেই আরটা উপরে চলে গেল, তাহলে এখানে 100WR, এবং এই 100টা এই W এর সাথে গুণ হয়ে গেল, হয়ে গেল 100WR। এখন আমরা যদি W কমন নেই সবগুলো থেকে, তাহলে কি উপরে থেকে 100 আর নিচে R প্লাস 100। এই ছিল প্রথম ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আবার একটু সিম্পলিফাই করে আর এর মানটা বের করছি। কিভাবে? এই সোজাসুজি গুণ দেই, তাহলে কি এটা হবে সি 100 মাইনাস আর, এটা তো যা ছিলই, এই 100 সি আরটাকে এই পাশে নিলাম, যদি বিয়োগ করে ফেলি তাহলে 100 সি ইজিক্যাল টু, এখান থেকে যদি আর কমন নেই 100 মাইনাস সি, তাহলে আর 100 মাইনাস সি ইজিক্যাল টু 100 সি, অতএব আর ইজিক্যাল টু 100 সি বাই 100 মাইনাস সি। ওকে, বোঝা গেছে? ওকে, পরবর্তীতে যদি আমরা দেখি, ওকে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য রিগেইন অফ দ্য টেক্সটাইল ফাইবার, অর্থাৎ কতটুকু জলীয় বাষ্প নিবে কি নিবে না, সেই বিষয়গুলো যেগুলো নির্ভর করছে সেটা হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি, টাইম, টেম্পারেচার এন্ড প্রিভিয়াস হিস্টোরি অফ দ্য স্যাম্পল, কোন কোন স্যাম্পল সেটার উপরে। ওকে, রিলেটিভ হিউমিডিটি সংজ্ঞা এর আগেও আমরা দেখেছি যে রিলেটিভ হিউমিডিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্যাট। রিলেটিভ হিউমিডিটিটা কি একটু আগেই তোমাদেরকে বললাম, মনে আছে রিলেটিভ হিউমিডিটিটা কি? রিলেটিভ হিউমিডিটিটা যে থাকার কথা ছিল যতটুকু আছে তার পার্সেন্টেজ। ওকে, এখানে কি বলছে যে রিলেটিভ হিউমিডিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট এফেক্টস দ্য রিগেইন of the textile material. Higher relative humidity of the atmosphere, the higher regain of the textile material which is exposed to it. বেশি পানি থাকলে বেশি শোষণ করবে, সেটাই স্বাভাবিক, until তার স্যাচুরেশন পর্যন্ত। If the relative humidity is the air is more, then there will be more moisture regain and more rate of conditioning of textile material and vice versa. যত বেশি পানি থাকবে তত বেশি শোষণ করবে স্যাচুরেশন পর্যন্ত, এটাই। আবার শুষ্ক হলে কম শোষণ করবে। রিলেটিভ হিউমিডিটি, টাইম, টাইম একটা ফ্যাক্টর, একটা সার্টেন টাইম পর্যন্ত এটা নির্ভর করে যে মনে করো যে কতক্ষণ পর্যন্ত খাইতে পারবে, এটা সার্টেন টাইম পর্যন্ত সে পানি অ্যাবজর্ব করবে, যখন স্যাচুরেট হয়ে যাবে তারপর আর হবে না। প্রথমের দিকে রেট বেশি থাকে, পরবর্তীতে আস্তে আস্তে, প্রথমের দিকে রেট বেশি হয়, পরবর্তীতে আস্তে আস্তে লোয়ার হয়ে যায়। আনইউজুয়াল দাগ দিচ্ছ কে স্কিনে প্লিজ? ওকে, ময়েশ্চার মেজারমেন্ট, ইনফ্লুয়েন্স অফ দ্য ময়েশ্চার ইন টেক্সটাইল প্রসেসিং। দেখো আমাদের টেক্সটাইল প্রসেসিং এর তার আগে রয়েছে টাইম, টেম্পারেচার। টেম্পারেচার আমাদের বড় একটা ফ্যাক্ট, যে a change of 10 degree will give a change in the regain of 0.3%. if the effect is, মনে করো টেম্পারেচার এতটা প্রভাব ফেলে না, কিন্তু হ্যাঁ মোটামুটি ফেলে, কারণ 10 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যায় আমাদের ময়েশ্চার রিগেইনটা। সো দিস ইফেক্ট ক্যান বি ইগনোরড এন্ড দে ক্যান সে প্র্যাকটিক্যাল পারপোজ। টেম্পারেচার মোটামুটি কি বলছে, and practical purpose the temperature does not affect the regain of the sample. সেরকম ভাবে যদিও না করে কিন্তু সূক্ষ্মভাবে করে থাকে। the previous history of the sample,
এটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে কোথা থেকে এসেছে, সো এই হিস্টোরি গুলো কাজে লাগে। যেমন এটা তেল চর্বি আছে কিনা, তেল চর্বি থাকলে সেটা কি শোষণ করতে পারবে না, বাট একটা স্কার্ট ব্লিচ ফেব্রিক যেটা হাইগ্রোস্কোপিক ফেব্রিক বা হাইড্রোফিলিক ফেব্রিক সেটা কি একটা র ফেব্রিকের চেয়ে বেশি শোষণ করবে। So this is the previous history of the sample. So these 4 points are related to the factors affecting the regain of the textile material. কোন কোন টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে রিলেটিভ ময়েশ্চার রিগেইনটা অর্থাৎ কতটুকু পানি শোষণ করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে এই বিষয়গুলোর উপর, যেগুলো আমরা এখনই আলোচনা করলাম। যে রিলেটিভ হিউমিডিটি, পানিতে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে কত, টাইম কতক্ষণ ধরে আছে, টেম্পারেচার কত, এন্ড প্রিভিয়াস হিস্টরি অফ দ্য স্যাম্পল কিভাবে প্রস্তুত করা হয়েছে হয়নি সেগুলো। সো এখানে একটা রিলেটিভ হিউমিডিটি এবং রিগেইনের একটা সিম্পল স্ট্রাকচার বা একটা চার্ট দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নাইলনের কম, এসিটেট, কটন, সিল্ক, ভিসকসের বেশি, উল এটসেট্রা। ওকে, নেক্সট যদি আমরা চলে যাই, আমাদের সময় কম, যে ইনফ্লুয়েন্স অফ দ্য ময়েশ্চার ইন টেক্সটাইল প্রসেসিং। হ্যাঁ, আমাদের টেক্সটাইল প্রসেসিং এ ময়েশ্চারের এই প্রভাব অনেক রয়েছে, যেমন রিডাকশন অফ দ্য জেনারেশন স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর স্ট্যাটিক চার্জ। আমরা যখন ফেব্রিকে হ্যান্ডেল করি বা কাজ করি, প্রোডাকশনে যাই, তখন কিন্তু আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়। এই স্থির বিদ্যুৎটাকে রিমুভ করার জন্য কিন্তু আমাদের ময়েশ্চার লাগে। যত বেশি ময়েশ্চার থাকবে, যেহেতু পানি বিদ্যুৎ পরিবহন করে, তাহলে ময়েশ্চার বেশি থাকলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হলেও সেটা চলে যাবে। ম্যাটেরিয়ালস আর মোর ইজিলি অ্যাগ্রেবল ডিউ টু ইনক্রিজ পাইলেবিলিটি, রিডাকশন ডাস্ট এন্ড ফ্লাই। যদি কি কোন একটা জায়গা ভেজা থাকলে সেখানে তো ডাস্ট এন্ড ফ্লাই হবে না, ধুলা উড়বে না। হ্যাঁ, allows for the retention of the moisture already present in the material, permits greater bodily comfort for workers। হ্যাঁ, অবশ্যই যারা কাজ করবে তাদের জন্য করবে। দেখো, ময়েশ্চার মেজারমেন্টের জন্য আমরা সাধারণত দুটো পদ্ধতি ইউজ করতে পারি। সেই দুটো পদ্ধতি হচ্ছে যে প্রথমত ওভেন ড্রাইং সিস্টেম এবং ময়েশ্চার মিটার। আমরা কি করব, ময়েশ্চারটাকে মেজার করব। ময়েশ্চারটাকে মেজার করতে হলে আমরা কি করতে হবে, দুটো পদ্ধতিতে আমরা করতে পারি। সেটা হচ্ছে একটা ওভেন ড্রাইং সিস্টেম এবং ময়েশ্চার মিটার। প্রথম যেটা তোমাদেরকে আমি বললাম যে ওভেন ড্রাইং সিস্টেম, অর্থাৎ প্রথমে একটা স্যাম্পল আসলে সেটার ওজন নিব, অর্থাৎ নরমালি তার ওজন নিব একটু কন্ডিশনে। ওজন নেওয়ার পর সেটাকে ওভেনে 115 ডিগ্রি 105 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট চালানোর পর, মানে যতক্ষণ পর্যন্ত জলীয় বাষ্পগুলো না যাচ্ছে, তারপর আবার ওজন নিব, তারপর ময়েশ্চার রিগেইন এন্ড কন্টেন্ট বের করব। এটা হচ্ছে প্রথম মেথড। দ্বিতীয় মেথডটা হচ্ছে এখন বর্তমানে আমাদের ময়েশ্চার মিটার চলে এসেছে, একুয়া বয় থেকে শুরু করে নানা প্রকার ময়েশ্চার মিটার রয়েছে। যেহেতু আমাদের এই ওভেন ড্রাইং সিস্টেমটা বা এটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ভেজালের, কারণ ল্যাবরেটরিতে গিয়ে কন্ডিশনিং করে অতি সূক্ষ্মভাবে সেটাকে ওজন নিতে হয়, সেজন্য আমরা ডিজিটাল আমাদের ময়েশ্চার মিটার চলে এসেছে। তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ যে একটা প্রোব আমরা সুতার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখানে ফেব্রিকের উপরে ঢোকানো হয়েছে। অর্থাৎ এনি টাইপস অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল, দিস ময়েশ্চার মিটার ক্যান গিভ আস দ্য রিডিং অফ দ্য ময়েশ্চার ইন দ্য। ওকে, তাহলে এই ময়েশ্চার মিটার সহজেই আমরা আমাদেরকে রিডিং দিচ্ছে কিভাবে, কত ময়েশ্চার আছে সেখানে বা ময়েশ্চার কন্টেন্ট কত, এই যে এখানে এগুলো ভ্যালু দেখাবে। সো এই ছিল ময়েশ্চার মেজারমেন্টের প্রসিডিউর। তো এখন আমাদের ক্লাস আজকে শেষের পথে। এই ছিল আজকের ক্লাস। আমি সিম্পলি যদি একটু সামারি করি, তারপর তোমরা কিছু কোশ্চেন করতে পারো আমাকে। প্রথমত কথা ছিল ময়েশ্চার মানে পানি, কোনটাতে কি পরিমাণ ময়েশ্চার আছে, পানির পরিমাণ আছে লিটিল অ্যামাউন্ট, সেটাকে আমরা বলছি। হিউমিডিটিটা হচ্ছে আমাদের সারাউন্ডিংসে কি পরিমাণ পানি আছে সেটাকে আমরা হিউমিডিটি বলছি। অ্যাবসোলিউট হিউমিডিটি বলছি আমাদের সারাউন্ডিংস এর প্রতি একক পরিমাণ জায়গায় কি পরিমাণ পানি রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, সেটাকে আমরা অ্যাবসোলিউট হিউমিডিটি বলছি। যেমন টার্মস অফ গ্রামস পার কিউবিক মিটার, অর্থাৎ কি পরিমাণ জলীয় বাষ্প যদি গ্রামে প্রকাশ করি, পার কিউবিক মিটারে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটাকে আমরা বলছি। এরপরে ছিল রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ 100% স্যাচুরেশনে মনে করো একটা ট্যাঙ্কিতে 20 লিটার ধরতে পারে, সেটা হচ্ছে তার স্যাচুরেশন পয়েন্ট 100%। বাট যখন আমরা 10 লিটার দিলাম, তার মানে 50%, তাহলে রিলেটিভ হিউমিডিটি 50%। অর্থাৎ বলা হচ্ছে দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল অর কারেন্ট অ্যাবসোলিউট ভাপার প্রেসার টু দ্য স্ট্যান্ডার্ড ভাপার প্রেসার অফ দ্য সেম টেম্পারেচার। অর্থাৎ এই সেম টেম্পারেচার স্ট্যান্ডার্ড ভাপার প্রেসারটা অনেকগুলো একসাথে গড় করে তৈরি করা হয়, কতটুকু আছে সেটাকে আমরা রিলেটিভ হিউমিডিটি বলছি। ওকে, এই রিলেটিভ হিউমিডিটির কারণেই কিন্তু আমাদের কি শরীর থেকে কাপড় শুকায় আবার শুকায় না। হ্যাঁ, ওকে, আমাদের কাপড় যদি শুকিয়ে না যায়, শরীরের ঘাম যদি না শুকায়, তাহলে কিন্তু আমরা কমফোর্ট ফিল করব না। আর এবং এই কমফোর্টের জন্য কিন্তু আমাদের রিলেটিভ হিউমিডিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আমরা দেখলাম হাইগ্রোস্কোপিক ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে কি যে নিবেও না দিবেও না, অর্থাৎ স্টেবল একটা কন্ডিশনে থাকবে, সেটাকে আমরা হাইগ্রোস্কোপিক ইকুইলিব্রিয়াম বলছি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ময়েশ্চার রিগেইন এন্ড কন্টেন্ট, ওভেন ড্রাই ওয়েট সহ
ওভেন ড্রাই ওয়েট অর্থাৎ কতটুকু পানি আছে আর কতটুকু স্যাম্পল আছে তার পার্সেন্টেজকে আমরা ময়েশ্চার রিগেইন বলছি। কতটুকু পানি আছে এবং পানি সহ স্যাম্পলের ওজন কত তার পার্সেন্টেজকে আমরা ময়েশ্চার কন্টেন্ট বলছি। ওভেন ড্রাই ওয়েট হচ্ছে 105 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা ওভেন ড্রাই ওয়েট বলছি। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার আমরা 65 প্লাস মাইনাস 2 রিলেটিভ হিউমিডিটি এন্ড 20 ডিগ্রি সেন্টিগ্রেড কে আমরা বলছি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার। স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার আমরা 65 ডিগ্রি প্লাস মাইনাস 2 রিলেটিভ হিউমিডিটি এবং টেম্পারেচার 27 প্লাস মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিছু কিছু ফাইবারের ময়েশ্চার রিগেইন দেওয়া আছে। ওকে, দেন দ্য রিলেশন, দিস ভেরি সিম্পল রিলেশন, টু ইকুয়েশন। এখান থেকে আমরা কি করছি, ডি এর মানটা বের করে নিচ্ছি, ডি এর মানটা ইকুয়েশন 2 এ বসাচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা সি এর মানটা বের করে নিচ্ছি এবং এই সি এর এই ইকুয়েশন থেকেই আর এর মানটা বের করে নিচ্ছি সিম্পলি। দিস সো 4 and 5 express the relation between moisture regain and moisture content and factors affecting the regain of the textile fiber। কোন কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করবে সেগুলো আমরা একটু দেখি, রিলেটিভ হিউমিডিটি, টাইম, টেম্পারেচার এন্ড প্রিভিয়াস হিস্টরি অফ দ্য স্যাম্পল। ওকে, এই ছিল আমাদের কথা। এরপরে আমরা ইনফ্লুয়েন্স অফ দ্য ময়েশ্চার অফ দ্য টেক্সটাইল কি কি ইনফ্লুয়েন্স করবে সেগুলো একটু দেখেছি, রিডাকশন এবং মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ওভেন ড্রাই ওয়েট এই মেজারমেন্ট মেথডটা ভালো করে পড়বো যে কিভাবে করা হয়। আমি এই ধরনের কোশ্চেন দিতেই পারি যে এই ফাইবার এরকম এত আছে এটার বের করতে। ওকে, এরপরে রয়েছে যেটা ময়েশ্চার মিটার, ময়েশ্চার যে আমরা সহজেই বের করতে পারি। এই কে কথা বলছে? ওকে, এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। স্যার গত ক্লাসে যে লেকচারটা পড়াইছেন স্যার সেই লেকচারটা কোথায় দেওয়া হয়েছে? সেই লেকচারটা গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে। ওকে, এইটা থেকে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, ইউ ক্যান আস্ক মি প্লিজ। যে কেউ যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, অথবা গুগল ক্লাস পরে যদি কোনো সমস্যা মনে হয় গুগল ক্লাসরুমে কমেন্টস করবে, আই উইল আনসার দেয়ার। ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে এই চ্যাপ্টারে এটাতে কোনো সমস্যা নেই। এই ভিডিও এবং কন্টেন্ট আমি ইয়েতে দিয়ে দিব। না তা আমি তো রাসিলেন শীটটা কোথায় পাবো? শীটগুলা গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন স্যার। হ্যাঁ।